স্বাগত জানাচ্ছি সবাইকে। আজকে আমরা একটা নতুন টপিকস নিয়ে আলোচনা করব। তোমরা জানো তোমাদের আইসিটিতে টোটাল ৬ টি অধ্যায় রয়েছে। তার মধ্যে ৩য় অধ্যায় তোমাদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। বিশেষ করে যারা আর্টস এবং কমার্সের স্টুডেন্ট রয়েছে তাদের জন্য। কারণ তোমাদের অনেকেই সি প্রোগ্রামিং এবং HTML এর চ্যাপ্টারটা করতে চায় না। তাই তোমাদেরকে ৩য় অধ্যায় ভালো করে পড়তে হবে। তো আমরা আজকে ৩য় অধ্যায়ের একদম বেসিক কিছু জিনিস নিয়ে আলোচনা করব। তোমরা জানো যে ৩য় অধ্যায়ের নাম হচ্ছে নাম্বার সিস্টেম অ্যান্ড ডিজিটাল ডিভাইস, অর্থাৎ সংখ্যা পদ্ধতি। সংখ্যা তৈরির বিভিন্ন পদ্ধতি, অনেক ধরনের সংখ্যা আছে। আমরা সেই সমস্ত সংখ্যা নিয়ে আলোচনা করব এবং এই সংখ্যাগুলো কিভাবে গঠিত হয়, সংখ্যাগুলো কোথায় ব্যবহার করা হয়, আমরা কেন আগে এগুলা শিখিনি, কেন আমাদের এগুলা প্রত্যেক জীবনে আমরা আমাদের প্রত্যেক জীবনে সংখ্যাগুলো আহ, ব্যবহার কিভাবে হচ্ছে, আমরা আজকে সেই বিষয় সম্পর্কে জানব। তোমরা প্রতিটি কথা খুব মনোযোগ সহকারে শুনবে। তোমরা মনে রাখবে এটি হচ্ছে আইসিটির ৩য় অধ্যায় এবং ৩য় অধ্যায়ের প্রথম পাঠ, অর্থাৎ আজ থেকে আমাদের ৩য় অধ্যায় শুরু। সংখ্যা পদ্ধতি আমরা দেখতে পাচ্ছি। সংখ্যা পদ্ধতি, তাহলে সংখ্যা আর পদ্ধতি। আমরা তো সংখ্যা চিনি ১২২, ১২৩, ২০০১, ২০০২, ২০০৩, তোমার রোল নাম্বার, তোমার ফোন নাম্বার, তোমার বয়স, তোমার রেজিস্ট্রেশন নাম্বার, তোমার এসএসসি রেজাল্ট, সবই হচ্ছে সংখ্যা। তাহলে কেন আমরা আজকে সেই সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করব? তার মানে তোমাদেরকে একটা বিষয় খেয়াল রাখতে হবে, সংখ্যা শুধুমাত্র আমরা আমাদের প্রাত্যহিক জীবনে হিসেব নিকেশের ক্ষেত্রে ব্যবহার করি না। যেমন ইলেকট্রনিক ডিভাইস, তারপরে হচ্ছে যে ধরো একটা মুভি, তারপর হচ্ছে একটা ধরো ভিডিও গান, তারপর হচ্ছে ধরো একটা ছবি। এই যে সমস্ত জিনিস কম্পিউটারের ভিতরে বা মোবাইলের মধ্যে আমরা সেভ করে রাখি। তারপর হচ্ছে যে আইপি অ্যাড্রেস, এই যে জিনিসগুলা, এই জিনিসগুলো আসলে কম্পিউটারে কিভাবে সেভ থাকে, কোন ডিজিট ব্যবহার করে, কিভাবে একটা গান, এত বড় একটা গান, এত বড় একটা সিনেমা আমরা একটা ছোট মেমোরির ভিতরে সেভ করে রাখতে পারি। তো এই সমস্ত বিষয় কিন্তু আমরা আজকে জানতে পারবো। তাহলে সংখ্যা পদ্ধতি, সংখ্যা তৈরির বিভিন্ন পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বলে। আমরা দেখতে পাচ্ছি সংখ্যা তৈরির বিভিন্ন পদ্ধতিকে, তাহলে সংখ্যা তৈরির অনেক পদ্ধতি আছে, ভালো করে খেয়াল করা। সংখ্যা তৈরির বিভিন্ন পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বলে। সংখ্যা তৈরির অনেক পদ্ধতি আছে, তাহলে সে পদ্ধতিগুলো কি? সংখ্যা তৈরির বিভিন্ন পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বলে। আমরা একটা পদ্ধতি দেখতে পাচ্ছি। দেখো এখানে এই যে সংখ্যা, এগুলা কতগুলো প্রতীক আমরা দেখতে পাচ্ছি। এই যে প্রতীকটার মান ১, এই প্রতীক, এই যে এখানে প্রতীক এটার মান ২, এই যে প্রতীক এটার মান ৩, এই যে প্রতীক এটার মান হচ্ছে ৪। এখানে আমরা দেখতে পাচ্ছি কতগুলো প্রতীক। এই একটা সংখ্যা পদ্ধতি আমরা দেখতে পাচ্ছি। এগুলা মানুষ ব্যবহার করতো আগে। তোমরা হয়তো এখন এগুলা ব্যবহার করো না বা এগুলোর ব্যবহার সম্পর্কে জানো না। তোমরা গুগল সার্চ দিলে তোমরা আরো বিভিন্ন প্রতীক সম্পর্কে জানতে পারবে। এটা আরেকটা সংখ্যা পদ্ধতি। দেখো এই যে একটা পয়েন্ট হচ্ছে ১, দুইটা পয়েন্ট ২, তিনটা পয়েন্ট ৩, চারটা পয়েন্ট ৪, এবং যখন একটা রেখা সমান্তরাল রেখা অর্থাৎ আনুভূমিক রেখা, আনুভূমিক রেখার মান হচ্ছে ৫। একটা আনুভূমিক রেখা এবং তার উপর একটা বিন্দু, তার মান হচ্ছে ৬। দেখো এই জিনিসগুলো মানুষ আগে গণনার কাজে ব্যবহার করতো এবং এটা হচ্ছে মায়া সভ্যতার, মায়া সভ্যতায় তোমার এই প্রতীকগুলোর প্রচলন ছিল গণনার কাজে। দেখো এই যে এই প্রতীকগুলো গণনার কাজে ব্যবহার করা হয়, আমরা কিন্তু এখন এগুলো ব্যবহার করি না। কিন্তু আজকে আমরা কেন এগুলো আলোচনা করতেছি, যে আমরা আজকে যে সংখ্যাটা পাইছি, এই যে সংখ্যাটা তোমরা ব্যবহার করো বা যে সংখ্যা সম্পর্কে তোমরা জানো, সেটা কিন্তু একদিনে চলে আসে না তোমাদের কাছে। সেটা কিন্তু বিভিন্ন পথ পাড়ি দিয়ে, বিভিন্ন পথ পরিক্রমা এবং মানে আজ থেকে শত শত বছর পূর্বে মানুষ যখন গণনা শুরু করছে তখন তারা বিভিন্ন ধরনের প্রতীক ব্যবহার করত।
মানুষ যখন পশু শিকার করা শুরু করছে, পশু শিকার করার পরে যে মানুষ অনেকগুলো পশু শিকার করতো, তখন তারা কে কয়টা পশু শিকার করছে তারা বিভিন্ন পাথরের মধ্যে এগুলোকে দাগ দিয়ে রাখতো। তো সেখান থেকে কিন্তু আসলে গণনার সূত্রপাত হয়। দেখো আর কতগুলো প্রতীক আমরা দেখতে পাচ্ছি। এনশিয়েন্ট নিউমেরিয়াল সিস্টেম। দেখো আরেকটা প্রতীক দেখতে পাচ্ছি। দেখো আরেকটা প্রতীক এখন দেখো, এই যে এগুলো হচ্ছে হিন্দু অ্যারাবিক, এরপর হচ্ছে অ্যারাবিক, এগুলো যদি তোমরা জানো। এরপরে দেবনাগরীর প্রতীক হচ্ছে এটা। এরপরে তিব্বতিয়ান দেখো, এরপরে হচ্ছে কাশ্মীরি। দেখো এই যে প্রতীকগুলা, এই প্রতীকগুলার ব্যবহার কিন্তু এখনো অঞ্চলভেদে আছে। এগুলার কিন্তু বিভিন্ন অঞ্চলভেদে কিন্তু এই প্রতীকগুলোর ব্যবহার কিন্তু আছে এখনো। এই প্রতীকগুলোর ব্যবহার আছে। দেখো আরো কতগুলো প্রতীক আমরা দেখতে পাচ্ছি। যে দেখো এক এক এই যে ওয়ান, এটাকে ওয়ান হিসেবে কারা ব্যবহার করতো। এরপরে দেখো এই যে প্রতীকটা, এই প্রতীকটা হচ্ছে 10, এটা কারা ব্যবহার করতো। তোমরা এগুলো কিন্তু গুগল সার্চ দিলে পেয়ে যাবে। এটা প্রতীকটা দেখো, এই যে এটাকে 10 হিসেবে কারা ব্যবহার করতো। ইজিপশিয়ানরা এটাকে 10 হিসেবে ব্যবহার করতো। দেখো এটাকে 10, এই দেখো একটা গোষ্ঠী এটাকে 10 হিসেবে ব্যবহার করতো। একটা গোষ্ঠী এই চিহ্নটাকে মানে 10 হিসেবে ব্যবহার করতো। এটা মানে হচ্ছে 10, এটা মানে হচ্ছে আরেকটা গোষ্ঠী এটাকে 1 হিসেবে, এটা হচ্ছে 1 এর মান, এটা হচ্ছে 1 এর মান, এটা হচ্ছে 1। দেখো এই যে প্রতীকগুলো আমরা দেখতে পাচ্ছি, এক একটা গোষ্ঠী এক একটা প্রতীককে এক একটা ভ্যালু হিসেবে ব্যবহার করতো। তো আমাদের আলোচ্য বিষয় হচ্ছে এইটা, আমাদের আলোচ্য বিষয় হচ্ছে এটা। সেটা হচ্ছে প্রথম হচ্ছে নাম্বার সিস্টেম, সংখ্যা পদ্ধতি। দেখো সংখ্যা পদ্ধতি প্রধানত দুই প্রকার। একটা হচ্ছে পজিশনাল নাম্বার সিস্টেম, একটা হচ্ছে নন পজিশনাল নাম্বার সিস্টেম। ঠিক, এরপরে আমরা দেখতে পাচ্ছি পজিশনাল নাম্বার সিস্টেম আবার 4 প্রকার। আমরা আজকে এই 6 প্রকার নিয়ে আলোচনা করব। পজিশনাল, নন পজিশনাল এবং এই 4টা, মোট 6টা বিষয় নিয়ে আমরা আজকে বিস্তারিত আলোচনা করব। তাহলে তোমাদের সংখ্যা পদ্ধতি সম্পর্কে পুরো বিষয়টা ক্লিয়ার হবে। তাহলে সংখ্যা পদ্ধতি প্রধানত দুই প্রকার। পজিশনাল সংখ্যা পদ্ধতি, তাহলে এটা আবার কি? দেখো, যে সংখ্যা পদ্ধতিতে সংখ্যার মান তার অঙ্কগুলোর অবস্থানের উপর নির্ভর করে তাকে পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে। এখন অঙ্ক কাকে বলে বলতে পারবো কি? এটা কিন্তু তোমরা প্রাইমারি স্কুল থেকে পড়ে আসছো। অঙ্ক কারা? অঙ্ক হচ্ছে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, এই 10টা, এই 10টা প্রতীককে বলা হয় অঙ্ক। এবং এই 10টা প্রতীকের মধ্যে 1 থেকে 9 পর্যন্ত এরা হচ্ছে সার্থক অঙ্ক, কারণ এদের প্রত্যেকের একটা নিজস্ব মান আছে। আর 0 কিন্তু সার্থক অঙ্ক নয়। তোমরা মনে রাখবা, আমি আবার বলতেছি, অঙ্ক হচ্ছে মোট 10টা। কয়টা অঙ্ক? 10টা অঙ্ক। তার ভিতরে 0 ছাড়া, 0 ছাড়া বাকি 9টা হচ্ছে সার্থক অঙ্ক, কারণ তাদের প্রত্যেকের নিজস্ব মান আছে। 0-র নিজস্ব কোনো মান নেই। 0 কোনো একটা সংখ্যার ডানে বসে তার মান তৈরি করে। যেমন 1 এর ডানে যদি আমরা 0 লিখি তাহলে 10 হয়, 2 এর ডানে যদি আমরা 0 লিখি তাহলে 20 হয়, 9 এর ডানে যদি আমরা 0 লিখি তাহলে 90 হয়। তাহলে 0 কিন্তু কারোর সাথে বসে মান তৈরি করে, 0 কিন্তু নিজস্ব কোনো মান নেই। তাহলে যে সংখ্যা পদ্ধতিতে সংখ্যার মান তার অঙ্কগুলোর অবস্থানের উপর, অর্থাৎ অঙ্ক চেঞ্জ হইলে মানের পরিবর্তন হয়। যেমন 91 আর 19, খেয়াল করো, 19 কত? 19। ধরো তোমার মামা তোমার বাড়িতে বেড়াতে আসছে, তোমাকে দিলেও 19, কত দিছে? 19। তোমার বোনকে দিল 91। দেখো দুই জায়গায় সেম ডিজিট, কিন্তু অবস্থানের কারণে ভ্যালু চেঞ্জ হয়ে গেছে। তাহলে এইটা হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি, তোমরা মনে রাখবা। তাহলে যেখানে অঙ্কের অবস্থানের সাথে সাথে সংখ্যার মানের পরিবর্তন হয় তাকে বলা হয় পজিশনাল নাম্বার সিস্টেম, তোমরা মনে রাখবা। যেমন 19 আর 91, দুটাতে সেম ডিজিট, কিন্তু তাদের অবস্থানের কারণে মানের পরিবর্তন হয়ে গেছে। দেখো এটা হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি। দেখো 1, আর এটা হচ্ছে রোমান সংখ্যা। তোমরা জানো, তোমরা কিন্তু রোমান সংখ্যা নিয়ে অনেকেই ভুল করে ফেলো, যে তোমরা রোমান সংখ্যা চিনো না, অথচ তোমরা কিন্তু এটা প্রাইমারি স্কুলে পড়ে আসছো। এই যে আই মানে হচ্ছে 1, এক্স মান হচ্ছে 10, সি মান হচ্ছে 100, এম মান হচ্ছে 1000, আর ডি মান হচ্ছে 500। এখানে ডিটা নাই, ডি মান হচ্ছে 500। তাহলে এই যে দেখো, আমরা যে জিনিসগুলো ব্যবহার করি প্রাত্যহিক জীবনে, রোমান সংখ্যা বা আমাদের যে এই যে সংখ্যাগুলা, এগুলা কিন্তু হচ্ছে পজিশনাল সংখ্যা, মনে রাখবে। এগুলা কিন্তু
মানের, যেমন তুমি শূন্যকে যদি এই পাশে দিয়ে দাও তাহলে এটা হবে 1, তুমি যদি দুইটা শূন্যকে যদি এখান থেকে ঘুরে বাম দিকে নিয়ে আসো তাহলে এটার মান হবে 1। তাহলে শূন্য শুধুমাত্র ডান পাশে বসে একটা মান তৈরি করতে পারে। তাহলে আবারও বলতেছি, যে সংখ্যা পদ্ধতিতে সংখ্যার মান তার অঙ্কগুলোর অবস্থানের উপর নির্ভর করে তাকে বলা হয় পজিশনাল সংখ্যা পদ্ধতি। তাহলে এটি হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি। তোমরা মনে রাখবে, যেমন তোমার রোল নাম্বার, তোমার বয়স, তোমার জিপিএ, তোমার ফোন নাম্বার, এগুলো হচ্ছে পজিশনাল সংখ্যা, মনে রাখবে এগুলো হচ্ছে সব পজিশনাল সংখ্যা। এবার হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। যে সংখ্যা পদ্ধতিতে আমরা দেখতে পাচ্ছি, যে সংখ্যা পদ্ধতিতে সংখ্যার মান তার অঙ্কগুলোর অবস্থানের উপর নির্ভর করে না, অঙ্কগুলোর অবস্থানের উপর নির্ভর করে না, সেটা হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। তাহলে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি কারা? দেখো এগুলা, তুমি এই যে দেখো তিনটে ফোঁটা হচ্ছে 3, এখন ফোঁটা আগে পরে ডাইনে না বামে সেটাতে কোনো সমস্যা নেই, ঠিক আছে। এই যে জিনিসটা আমি একটু আগে বলেছি, এটা কিন্তু মায়া সভ্যতায় ব্যবহার হইতো, মায়া সভ্যতায় কিন্তু এই প্রতীকগুলোর প্রচলন ছিল গণনার কার্যে। তো এখানে তোমার অবস্থানের সাথে সাথে মানের পরিবর্তনের কোনো সম্ভাবনা নাই, তাহলে এটা হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি, এইটা আমরা এখন ব্যবহার করি না। নন পজিশনাল সংখ্যা পদ্ধতি কিন্তু এখন ব্যবহার চলে না, তোমরা মনে রাখবা। নন পজিশনালের আর একটা জিনিস দেখতে পাচ্ছি আমরা, দেখো এটা নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। এটা কিন্তু এখনো আমাদের দেশের বিভিন্ন অঞ্চলে যারা পড়াশোনা জানে না বা লিখতে পারে না, অনেকে হাঁস মুরগি পালে আমাদের এই যে বিভিন্ন গ্রামগঞ্জের লোকেরা, যখন হাঁসের ডিম পাড়ে, মুরগি ডিম পাড়ে, তখন কয়টা ডিম পারছে তারা তো লিখতে পারে না, তখন তারা এই যে একটা ইটের টুকরা নিয়ে তারা মাটির মধ্যে অথবা একটা পাত্রের মধ্যে এই যে একটা দাগ দিয়ে, একটা ডিম পারলে এরপরের দিন আরেকটা ডিম পারলে আরেকটা দাগ দেয়। তো এইভাবে কিন্তু তারা এই যে তাদের হাঁস মুরগির ডিমের হিসাব রাখে। এখনো কিন্তু এই যে জিনিসটা আমরা এই যে দাগের বিষয়টা দেখতে পাচ্ছি, এটা কিন্তু এখনো বিভিন্ন বাংলাদেশেরই বিভিন্ন জায়গায় কিন্তু এখনো প্রচলিত আছে। যারা কিন্তু লিখতে পড়তে পারে না তারা কিন্তু এই কাজগুলো করেই তারা তাদের হিসাবটা রাখে। এবার আমরা দেখব পজিশনাল সংখ্যা পদ্ধতি হচ্ছে 4 প্রকার। পজিশনাল, তাহলে পজিশনাল নিয়ে কিন্তু আমরা কথা বলেছি। পজিশনাল হচ্ছে কারা? পজিশনাল হচ্ছে যেখানে অঙ্কের অবস্থান পরিবর্তন করলে মানের পরিবর্তন হয়, সেটা হচ্ছে কি পজিশনাল সংখ্যা পদ্ধতি। এটা 4 প্রকার। ডেসিমাল সংখ্যা পদ্ধতি, দেখো এটা হচ্ছে ডেসিমাল সংখ্যা পদ্ধতি। এই যে দেখো তোমরা এই সংখ্যাটা তোমরা চেনো, এখানে কত বলো তো? কত? 5916.975। তোমরা জানো একক, দশক, শতক, হাজার, তোমরা কিন্তু এগুলা পড়তে পারো। এটা এই যে 6, এটা একক। এই যে 6 কোন জায়গায় আছে? এখন 6 কে যদি আমি 5 এর জায়গায় দিই, 5 কে যদি আমি 6 এর জায়গায় দিই, তাহলে কত হয়ে যাবে? কত? 6900 কত 15 হয়ে যাবে। বা 9 কে যদি আমি 5 এর জায়গায় দিই, 5 কে যদি আমি 9 এর জায়গায় দিই, তাহলে হয়ে যাবে 9516। তার মানে মানের পরিবর্তন হবে, এখানে অঙ্ক পরিবর্তন। যেমন 1 এর যদি আমি 5 এর জায়গায় দিই, 5 এর যদি 1 এর জায়গায় দিই, তাহলে হয়ে যাবে 1956। তার মানে দেখো এখানে কিন্তু অবস্থান পরিবর্তনের সাথে সাথে খেয়াল করি, এখানে কিন্তু আমরা যদি অবস্থান পরিবর্তন করি, শুধু এখানে না, আমরা যদি দশমিকের অংশেও যদি অবস্থান পরিবর্তন করি, তাহলে কিন্তু মানের পরিবর্তন হয়ে যায়। তোমরা খেয়াল রাখো ভালো করে, এই বিষয়টা তোমরা খেয়াল রাখো। এবং এটা তো আহ, তোমাদের একবারে তোমরা যখন থেকে গণনা শিখছো তখন থেকেই তোমরা কিন্তু এটা জানো যে আমরা প্রত্যেক জীবনে দৈনন্দিন মানে গণনার কার্যে যে সংখ্যাগুলো ব্যবহার করি এটা হচ্ছে ডেসিমাল সংখ্যা। মনে রাখবো, আমরা প্রত্যেক জীবনে দৈনন্দিন গণনার কার্যে যে সংখ্যাগুলো হিসাব নিকেশের ক্ষেত্রে যেটা ব্যবহার করি সেটা হচ্ছে ডেসিমাল সংখ্যা পদ্ধতি। আমরা কিন্তু যে পজিশনালের যে বাকি তিনটা, এগুলো কিন্তু ওই তিনটা কিন্তু গণনার কার্যে ব্যবহার করি না, আমরা শুধুমাত্র এই সংখ্যা পদ্ধতিটাই কিন্তু গণনার কার্যে ব্যবহার করি। দেখো আরো দেখতে পাচ্ছি আমরা, নিচে দেখো এটাও কিন্তু ডেসিমাল সংখ্যা। একক, দশক, শতক, হাজার, তাহলে 3528.74। এরপরে দেখবো বাইনারি সংখ্যা। দেখো বাইনারি সংখ্যা এই জগতে শুধুমাত্র 0 আর 1 দুটি ডিজিট, 0 আর 1। বাইনারি সংখ্যা শুধুমাত্র 0 আর 1 এই দুটি প্রতীক ব্যবহার করা হয়। মনে রাখবা, বাইনারি জগতে শুধুমাত্র 0 আর 1। আমাদের ইলেকট্রনিক ডিভাইস গুলো বাইনারি সংখ্যা ছাড়া আর কোনো সংখ্যা বুঝতে পারে না।
মনে রাখবা বাইনারি সংখ্যায় শুধুমাত্র দুটি ডিজিট, দুটি প্রতীক, 0 আর 1। এরপর হচ্ছে অক্টাল সংখ্যা পদ্ধতি। অক্টাল সংখ্যায় দেখো এটা হচ্ছে একটা অক্টাল সংখ্যা। দেখো 437 এটা একটা অক্টাল সংখ্যা। অক্টাল সংখ্যার ভিত্তি আমরা দেখতে পাচ্ছি। এইগুলো নিয়ে আমরা আলোচনা করব। অক্টাল সংখ্যার প্রতীক হচ্ছে 0 থেকে 7 এবং এখানে লেখা আছে এটা হচ্ছে ফার্স্ট প্লেস, এটা হচ্ছে 8th প্লেস, এটা হচ্ছে 64th প্লেস, অর্থাৎ এটা প্রথম স্থান, এটা হচ্ছে অষ্টম স্থান, এটা হচ্ছে 64তম স্থান। তো এটা আমরা পরে আস্তে আস্তে এগুলো সম্পর্কে জানতে পারবো। যেমন ডেসিমেলের সময় এটা ছিল একক, এটা ছিল দশক, এটা ছিল শতক, কিন্তু অক্টালের সময় এটা হচ্ছে ফার্স্ট, এটা অষ্টম, আর এটা হচ্ছে 64তম। 64-র পরে কিন্তু 65 আসবে না, 64-র পরে কিন্তু আসবে তোমার এই যে এটা হিসেব করছে 840, 841, 842, 843 এভাবে। তো এবং অক্টাল সংখ্যাকে এইভাবে লেখা যায়। অক্টাল সংখ্যা লেখার নিয়ম হচ্ছে 437 জায়গায় তার নিচে 8 দিয়ে দিছে, অথবা 437 জায়গার নিচে একটা শূন্য দিয়ে দিছে। দেখো 0 অক্টাল। অক্টাল সংখ্যা লেখার সময় অক্টাল সংখ্যা প্রতীক। এখন ধরো যদি এই প্রতীকটা না দেয়, এটা কি সংখ্যা তুমি কিভাবে বুঝবা? এই কারণে এখানে প্রতীকটা ব্যবহার করে দিচ্ছে, যে এই প্রতীকটা ব্যবহার করার অর্থ হচ্ছে এই যে 437 এই যে সংখ্যাটা, এটা হচ্ছে একটা অক্টাল সংখ্যা। মনে রাখবা 4 একটা অঙ্ক, 3 একটা অঙ্ক, 7 একটা অঙ্ক, এই তিনটে অঙ্ক মিলে তৈরি হয়েছে কত? 437, এবং 437 হচ্ছে একটা অক্টাল সংখ্যা। তুমি কিভাবে বুঝবে এটা একটা অক্টাল সংখ্যা? তার নিচে দেখো এই 8 প্রতীকটা অথবা এই 0 প্রতীকটা লেখা আছে। মনে রাখবা কোনো সংখ্যার সাথে যদি এই ধরনের প্রতীক লেখা থাকে, তখন বুঝতে হবে যে ওই সংখ্যাটা হচ্ছে অক্টাল সংখ্যা। দেখো এটা একটা অক্টাল সংখ্যা, এটা হচ্ছে একটা অক্টাল সংখ্যা না, এটা একটা ডেসিমাল সংখ্যা। এটা হচ্ছে একটা ডেসিমাল সংখ্যা। কিভাবে ডেসিমাল সংখ্যা? অক্টাল সংখ্যার ভিতরে কিন্তু 8 নেই। দেখো এখানে কিন্তু 3, 5, 2, 8.74। ভালো করে খেয়াল করো, এই যে সংখ্যা আর এই সংখ্যা, এই দুটো সংখ্যার ভিতরে একটা পার্থক্য আছে। দেখো এখানে কিন্তু 4 আছে, 3 আছে, 7 আছে, এবং তোমরা ক্যারেক্টার দেখো, এখানে ক্যারেক্টারের ভিতরে কি লেখা হয়েছে? এখানে ক্যারেক্টারের ভিতরে লেখা হয়েছে 0 থেকে 7 পর্যন্ত। অর্থাৎ অক্টাল সংখ্যায় শুধুমাত্র 0 থেকে 7 এই 8টি প্রতীক ব্যবহার করা যায়। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই যে সংখ্যাটার মধ্যে 8 আছে, তাহলে এই সংখ্যাটা কিন্তু অক্টাল সংখ্যা নয়। মনে রাখবে এটা কিন্তু একটা ডেসিমাল সংখ্যা। ভালো করে খেয়াল করো। তাহলে এখানে দেখো এটা হচ্ছে অক্টাল, কিন্তু এটা হচ্ছে ডেসিমাল। মনে রাখবা এটা হচ্ছে ডেসিমাল। তো আমরা একটু পরে কিন্তু আরো বিস্তারিত প্রতীক নিয়ে আলোচনা করব। এরপর হচ্ছে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। দেখো হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। দেখো এখানে ক্যারেক্টার গুলো কি কি? দেখো এখানে ক্যারেক্টার হচ্ছে 0 থেকে শুরু করে 8 পর্যন্ত। এবং আরেকটা বিষয় খেয়াল করো তোমরা, 0 থেকে 9, তারপরে আছে এ থেকে এফ, মোট 16টি ডিজিট এখানে ব্যবহার করা হয়। এবং দেখো অক্টাল সংখ্যা তোমরা কিভাবে চিনবা? দেখো অক্টাল সংখ্যা লিখে তার সাথে এই প্রতীকটা যদি থাকে, হেক্সাডেসিমাল সংখ্যা, আমরা হেক্সাডেসিমাল সংখ্যা নিয়ে আলোচনা করতেছি। হেক্সাডেসিমাল সংখ্যা, তার নিচে প্রতীক থাকবে এইচ অথবা 16। এই প্রতীকটা যদি তোমরা কোথাও দেখো, তাহলে বুঝতে হবে যে এই সংখ্যাটা হচ্ছে একটা হেক্সাডেসিমাল সংখ্যা। তাহলে E4C এই যে সংখ্যাটা, এটা হচ্ছে একটা হেক্সাডেসিমাল সংখ্যা। এই সংখ্যাটা হেক্সাডেসিমাল সংখ্যা। এবার আমরা বিভিন্ন সংখ্যা পদ্ধতির প্রতীক, ভিত্তি এবং উদাহরণ দেখব। দেখো নাম, তারপর হবে প্রতীক, এরপরে থাকবে ভিত্তি, এরপরে থাকবে প্রত্যেকটা পদ্ধতির উদাহরণ। দেখো প্রথম হচ্ছে ডেসিমাল সংখ্যা পদ্ধতি। আমরা দেখতে পাচ্ছি ডেসিমাল সংখ্যা পদ্ধতিতে টোটাল 10টি প্রতীক। আমরা এটা নিয়ে একটু আগেই কথা বলেছি। দেখো 0 থেকে শুরু করে 9 পর্যন্ত 10টি প্রতীক ব্যবহার করা হয়। এই কারণে ডেসিমাল সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে 10। এবং দেখো ডেসিমাল সংখ্যা পদ্ধতির আমরা কতগুলো উদাহরণ দেখতে পাচ্ছি। দেখো 110, 111, 187, 177, এই যে সংখ্যাগুলো, এগুলা সবগুলো হচ্ছে ডেসিমাল সংখ্যা পদ্ধতি। তো পরীক্ষায় একটা প্রশ্ন প্রায় আসে যে ডেসিমাল সংখ্যা পদ্ধতির ভিত্তি 10 কেন? খেয়াল করো এখানে ভিত্তি কেন 10 হয়েছে, কেন 10? একটা প্রশ্ন থাকতে পারে। এটা 2 মার্কের জন্য তোমাদের সৃজনশীলে খতে আসতে পারে। ডেসিমাল সংখ্যা পদ্ধতির ভিত্তি 10 কেন?
এটার ব্যাখ্যাটা একদম ছোট, আমি বলতেছি, তোমরা কথাটা মনোযোগ সহকারে শুনবে। খেয়াল করো, ডেসিমাল সংখ্যা পদ্ধতিতে 0 1 2 3 4 5 6 7 8 9 এই 10টি প্রতীক ব্যবহার করা হয়। তাই ডেসিমাল সংখ্যা পদ্ধতির ভিত্তি 10। শুধুমাত্র এই লাইন যে লিখবে সে 2 মার্ক পাবে, মনে রাখবে, সে 2 মার্ক পাবে। আমি আবার বলতেছি, ডেসিমাল সংখ্যা পদ্ধতিতে 0 1 2 3 4 5 6 7 8 9 এই 10টি প্রতীক ব্যবহার করা হয়, তাই ডেসিমাল সংখ্যা পদ্ধতির ভিত্তি 10। ক্লিয়ার? আর এইগুলো হচ্ছে ডেসিমালের উদাহরণ। মনে রাখবে, আমরা যত সংখ্যা ব্যবহার করেছি এই আইসিটি পড়ার পূর্ব পর্যন্ত, অর্থাৎ এই লেকচারের আগের পর্যন্ত, সব হচ্ছে ডেসিমাল সংখ্যা, মনে রাখবে। এবার বাইনারি সংখ্যা। বাইনারি সংখ্যা শুধুমাত্র দুটি প্রতীক ব্যবহার করা হয়, 0 1, এবং তার ভিত্তি হচ্ছে 2। দেখো, এটা হচ্ছে বাইনারি সংখ্যা। দেখো, এই 110 বাইনারি হইতে পারে, 110 ডেসিমেল হইতে পারে, মনে রাখবা। 111 ডেসিমেল হইতে পারে, 111 বাইনারি হইতে পারে, মনে রাখবা। 111 কারণ হচ্ছে 0 1 কিন্তু ডেসিমেলের মধ্যেও আছে, 0 1 বাইনারির মধ্যেও আছে। তো একটু আগে যে প্রশ্নটা নিয়ে আমি কথা বলেছিলাম, যে এই বাইনারি সংখ্যা পদ্ধতির ভিত্তি 2 কেন? খেয়াল করো, বাইনারি সংখ্যা পদ্ধতির ভিত্তি 2 কেন প্রশ্ন। তাহলে আমি আবার বলতেছি, আগেরটার মতো করে মিলাইয়া, বাইনারি সংখ্যা পদ্ধতিতে 0 1 এই দুটি প্রতীক ব্যবহার করা হয়, তাই বাইনারি সংখ্যা পদ্ধতির ভিত্তি 2। ঠিক আছে? ক্লিয়ার? এবং এটা উদাহরণ। দেখো, এই উদাহরণটা এখানেও আছে। তার মানে 110 বাইনারি হইতে পারে, 110 ডেসিমেলও হইতে পারে। এবার হচ্ছে অক্টাল সংখ্যা পদ্ধতি। অক্টাল সংখ্যা পদ্ধতিতে দেখো, এখানে 6 পর্যন্ত লিখছি, আরেকটা অঙ্ক আছে, সেটা হচ্ছে 7। দেখো, তাহলে অক্টালে টোটাল 8টি প্রতীক, 0 থেকে 7 পর্যন্ত, এই জন্য ভিত্তি হচ্ছে 8। আর এগুলো হচ্ছে তার উদাহরণ। এবং আমরা যে বিষয়টা দেখতে পাচ্ছি, দেখো, 110 এখানেও আছে, 110 এখানেও আছে, 110 এখানেও আছে, তার মানে 110 সব সংখ্যাই হইতে পারে। দেখো, অক্টালের ভিতরে কিন্তু কি নেই, অক্টালের ভিতরে 7 পর্যন্ত, 8 থেকে সংখ্যা অঙ্কগুলো, এই যে অঙ্কগুলো আছে, অর্থাৎ 8 আর 9 কিন্তু এখানে নাই, 8 আর 9 কিন্তু এখানে আছে, ডেসিমেলের ভিতরে আছে। তারপরে দেখো, হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। তাহলে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি, হেক্সাডেসিমালে মোট কয়টি প্রতীক? দেখো, হেক্সাডেসিমালে মোট 16টি প্রতীক, 0 থেকে 9 এবং এ থেকে এফ, এবং দেখো তার ভিত্তি হচ্ছে 16, এবং এগুলো হচ্ছে হেক্সাডেসিমালের উদাহরণ। দেখো, 110 এখানেও আছে, তারপর 111 এখানেও আছে। এরপর আমরা আরো কিছু সংখ্যা দেখতে পাচ্ছি, এএফএ, তারপরে ডিএডি, তারপরে বিএ, এগুলো হচ্ছে হেক্সাডেসিমাল সংখ্যা, মনে রাখবো। তাহলে হেক্সাডেসিমালে টোটাল কয়টি অঙ্ক ব্যবহার করা হয়? টোটাল 16টি অঙ্ক ব্যবহার করা হয়, অর্থাৎ 16টি প্রতীক। হেক্সাডেসিমালে টোটাল 16টি প্রতীক ব্যবহার করা হয়, তাই হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে 16। আর এই যে এ বি সি ডি ই এফ, এরা কারা? এর হচ্ছে, দেখো, এ মানে হচ্ছে, অর্থাৎ 10 না, খেয়াল করো, 9 এর পর হচ্ছে 10, 10 লেখা যাবে না, 10 এর পরিবর্তে লিখতে হবে এ। এরপর হচ্ছে সিরিয়ালে 11, 11 না লিখে লিখতে হবে বি। তারপর 12, 12 না লিখে লিখতে হবে সি। 13, 13 পরিবর্তে লিখতে হবে ডি। 14 এর পরিবর্তে হচ্ছে ই। 15 এর পরিবর্তে হচ্ছে এফ। তাহলে হেক্সাডেসিমালে 0 থেকে 15 পর্যন্ত ব্যবহার করা হয়, কিন্তু 10 থেকে শুরু করে 15 পর্যন্ত যে সংখ্যাগুলো আছে সেগুলো লেখা যাবে না, সেগুলোর পরিবর্তে এ বি সি ডি ই এফ এই প্রতীকগুলো ব্যবহার করতে হবে। এটা কিন্তু তোমরা মনে রাখবে। যেমন ধরো, এই যে এ এফ এ, এখন কেউ যদি লেখে 10 15 10, তাহলে কিন্তু হবে না, একদম মার্ডার, সব শেষ,
মনে রাখবা, এগুলো লেখা যাবে না। এএফ এ লিখতে হবে, ডিএডি লিখতে হবে, বিএ বিএ লিখতে হবে, মনে রাখবা। তাহলে 10-এর পরিবর্তে আমরা এ লিখবো, 11 পরিবর্তে আমরা বি লিখবো, 12 পরিবর্তে সি, 13 পরিবর্তে ডি, 14 পরিবর্তে ই, 15 পরিবর্তে এফ। কিন্তু মান বের করার সময় আমরা এর পরিবর্তে 10 লিখবো, এফ এর পরিবর্তে আমরা 15 লিখবো, এর পরিবর্তে 10 লিখবো। এটা কিন্তু আমরা পরে বিশ্লেষণ করবো যে মান কিভাবে বের করা, অর্থাৎ ডেসিমাল থেকে যখন আমরা অন্য কিছু বানাবো, ডেসিমাল থেকে যখন আমরা বাইনারি বানাবো, ডেসিমাল থেকে যখন আমরা অক্টাল বানাবো, ডেসিমাল থেকে সরি হেক্সাডেসিমাল থেকে যখন আমরা ডেসিমাল বানাবো, হেক্সাডেসিমাল থেকে যখন আমরা অক্টাল বানাবো, হেক্সাডেসিমাল থেকে যখন আমরা বাইনারি বানাবো, তখন কিন্তু আমরা এই মানগুলো ব্যবহার করব। প্রতীক হচ্ছে এ, বাট মান হচ্ছে 10। প্রতীক হচ্ছে এফ, কিন্তু মান হবে 15। এখন আমরা দেখব যে অক্টাল সংখ্যা, আমরা তো বাইনারি সংখ্যার ব্যবহার জানি। প্রতিটি ইলেকট্রনিক ডিভাইস বাইনারি সংখ্যা পদ্ধতি, অর্থাৎ বাইনারি সংখ্যা পদ্ধতি ব্যবহার করে। যেমন আমরা যে অন আর অফ, 1 আর 0, মনে রাখবা 1 মান হচ্ছে অন, 0 মান হচ্ছে অফ। তোমরা দেখবা তোমাদের বাসায় যে টেলিভিশন আছে, টেলিভিশনের রিমোটের মধ্যে একটা প্রতীক আছে, লাল বাটন, একবার সেখানে উপরে একটা 0 আছে, 0-এর মাঝখানে একটা 1 আছে। অর্থাৎ এর অর্থ হচ্ছে এই বাটনটা দিয়ে তোমরা টেলিভিশন অফ করতে পারবে এবং অন করতে পারবে, দুইটাই করতে পারো। 1 মান হচ্ছে অন আর 0 মান হচ্ছে অফ। এটা হচ্ছে একটা প্রতীক, মনে রাখবে প্রত্যেকটি ইলেকট্রনিক ডিভাইসের মধ্যে এই প্রতীকটা আছে। তো এবার আসো অক্টাল সংখ্যা পদ্ধতি আমরা কোথায় ব্যবহার করব। দেখো, তো অক্টাল একটি কম্প্যাক্ট সংখ্যা পদ্ধতি হিসেবে কম্পিউটিং এ ব্যবহার করা হয়। অক্টাল একটি কম্প্যাক্ট সংখ্যা পদ্ধতি হিসেবে কম্পিউটিং এ ব্যবহার করা হয়। বাইনারি কোডকে আরো দক্ষতার সাথে উপস্থাপন করে, অর্থাৎ কোনো কিছু আমরা যখন বড় বড় ডিজিট গুলো আসবে, বড় বড় সংখ্যাগুলো, সেগুলোকে বাইনারিতে উপস্থাপন করতে গেলে অনেক স্পেস লাগে, সেক্ষেত্রে আমরা অক্টাল সংখ্যা পদ্ধতি ব্যবহার করি। এরপরে কম্পিউটার আর্কিটেকচারের ক্ষেত্রে এটি একটি মেমোরি ঠিকানা এবং মেশিন স্তরের নির্দেশাবলী প্রকাশ করার জন্য একটি সংক্ষিপ্ত উপায় হিসেবে কাজ করে। এবং দেখো আরেকটা বিষয়, সেটা হচ্ছে ইউনিভ্যাক 1050, ফিডিপি 8, আইসিএল 1900 এবং আইবিএম মেইন ফ্রেমের মতো সিস্টেমগুলি যখন 60 বিট, 12 বিট, 24 বিট, 36 বিট শব্দ ব্যবহার করে, তখন অক্টাল কম্পিউটিং এ ব্যাপকভাবে ব্যবহৃত। অর্থাৎ অক্টাল সংখ্যা এইসব এই ডিভাইসগুলোতে যে যখন আমরা যে কোনো ধরনের অডিও সেভ করি, তখন সেই অডিওগুলো কিন্তু অক্টাল সংখ্যা পদ্ধতিতে সেভ করা হয়। তারপরে দেখো, অক্টাল এই মেশিনগুলির জন্য বাইনারির একটি আদর্শ সংক্ষিপ্ত রূপ ছিল, কারণ তাদের শব্দের আকার 3 দ্বারা বিভাজ্য। শব্দের আকার শব্দের আকার 3 দ্বারা বিভাজ্য। প্রতিটা যে ডিজিট বা প্রতিটা মানে তোমার যে জিনিসগুলো সেভ করা হবে ডিভাইসের মধ্যে, সেখানে তাদের যে আকার ছিল, প্রত্যেকটা শব্দ 3 দ্বারা বিভাজ্য ছিল। আর অক্টাল সংখ্যা কিন্তু 3 বিটের বাইনারি কোড, মনে রাখবো অক্টাল সংখ্যা হচ্ছে 3 বিটের বাইনারি কোড। অক্টাল সংখ্যা হচ্ছে 3 বিটের বাইনারি কোড। এবং সেটা আমরা এখনই দেখতে পাচ্ছি যে দেখো, প্রতিটা অক্টাল সংখ্যা একটি 3 বিটের বাইনারি সংখ্যাকে প্রতিনিধিত্ব করে। তো আমরা যখন অক্টাল সংখ্যাকে বাইনারি সংখ্যা বানাবো বা অক্টাল সংখ্যাকে হেক্সাডেসিমাল সংখ্যা বানাবো, তখন কিন্তু এই জিনিসটা আমরা পাবো যে প্রতিটা অক্টাল সংখ্যা হচ্ছে 3 বিটের বাইনারি কোড। মনে রাখবো প্রতিটা অক্টাল সংখ্যা হচ্ছে 3 বিটের বাইনারি কোড। এবার আমরা দেখবো হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি ব্যবহার কোথায় আছে। দেখো, হেক্স দরকারি অনেক বড় বড় সংখ্যাগুলোকে, হেক্স অনেক বড় বড় সংখ্যাগুলোকে কি করে, অনেক ছোট বানাইয়া উপস্থাপন করতে পারে। যেমন রঙের মান, তোমরা দেখবা তোমাদের চতুর্থ অধ্যায় আমরা যখন ওয়েবসাইটে কালার কোড ব্যবহার করব, তখন সেখানে কিন্তু আমরা হেক্সাডেসিমাল কোড ব্যবহার করি। আর ম্যাক কম্পিউটার যেগুলো আছে, এগুলো ঠিক ম্যাক কম্পিউটারের ঠিকানা কিন্তু হেক্সাডেসিমাল কোডে উপস্থাপন করা হয়।
আর বাইনারি থেকে হ্যাক্স বোঝা সহজ, বাইনারি কিন্তু অনেক স্পেস নেয়। মনে রাখবা বাইনারি শুধুমাত্র 0 1, আমরা যেমন ধরো 15, 15কে আমরা হেক্সাডেসিমালে কি লিখি, এফ লিখি। আর 15কে বাইনারিতে নিলে কিন্তু 4টা ওয়ান, কয়টা ওয়ান, 4টা ওয়ান, তাহলে 4 ডিজিট, কয় ডিজিট, 4 ডিজিট। কিন্তু যদি আমরা এটাকে হেক্সাডেসিমালে লিখি তাহলে শুধু এফ লিখি, তাহলে 1 ডিজিট। এটা তোমরা আস্তে আস্তে বুঝতে পারবা যে বাইনারি থেকে হ্যাক্স বোঝাটা সহজ, এটা অনেক বড় একটা জিনিসকে একদম সংকুচিত করে ফেলে। তারপর প্রোগ্রামাররা প্রায় বাইনারির মান উপস্থাপন করতে হ্যাক্স ব্যবহার করে, কারণ তারা বাইনারি ব্যবহার করার চেয়ে লিখতে, অর্থাৎ মানে হেক্সাডেসিমালটা বাইনারির চেয়ে লিখে এবং পরীক্ষা করা সহজ। আর কালার কোডের কথা তো তোমাদেরকে আমি একটু আগেই বলেছি যে সেটা কি, যে এই যে কোডটা আমরা দেখতে পাচ্ছি, দেখো এই যে কোডটা, এই যে দেখো হ্যাশ, তারপরে $GGBB, এটা হচ্ছে হেক্সাডেসিমাল কোড। এটা হচ্ছে হেক্সাডেসিমাল কোড। এই কোডটা কিন্তু আমরা যখন আমরা চতুর্থ অধ্যায় অর্থাৎ HTML এর চ্যাপ্টারটা করব তখন এটা আমরা পাবো। ধন্যবাদ সবাইকে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। আমরা আজকে তৃতীয় অধ্যায়ের একদম বেসিক জিনিসগুলো নিয়ে আলোচনা করেছি। আমরা বিভিন্ন সংখ্যা পদ্ধতি সম্পর্কে জেনেছি। তোমরা মনে রাখবা আমরা শুধুমাত্র আমাদের দৈনন্দিন হিসাব নিকেশের কাজে ডেসিমাল সংখ্যা পদ্ধতি ব্যবহার করি। বাকি যে সংখ্যা পদ্ধতিগুলো রয়েছে এগুলো শুধুমাত্র ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে। মনে রাখবা ইলেকট্রনিক ডিভাইস ছাড়া আমরা কিন্তু আর কোনো কাজে বাকি সংখ্যা পদ্ধতিগুলো ব্যবহার করি না। কিন্তু আমাদেরকে এই সংখ্যা পদ্ধতিগুলো সম্পর্কে জানতে হবে এবং আমরা আগামী পাঠ থেকে এই সংখ্যা পদ্ধতিগুলো রূপান্তর দেখবো, যে ডেসিমাল থেকে কিভাবে বাইনারি বানায়, ডেসিমাল থেকে কিভাবে অক্টাল বানায়, ডেসিমাল থেকে কিভাবে হেক্সাডেসিমাল বানায়। এই রূপান্তরগুলো আমরা দেখবো। এরকম 12টা রূপান্তর আমরা দেখবো। তবে মনে রাখবা আমরা কিন্তু শুধুমাত্র ডেসিমাল আমাদের দৈনন্দিন হিসেব নিকেশের কাজে ব্যবহার করি। আর বাকি 3টা পদ্ধতি কারা ব্যবহার করে? ইলেকট্রনিক ডিভাইস তাদের অভ্যন্তরীণ কার্য সম্পাদনে। আমরা যতগুলো ইলেকট্রনিক ডিভাইস, মনে রাখবা যতগুলো ইলেকট্রনিক ডিভাইস পাওয়ারে চলে, পাওয়ার মানে কি, কারেন্টে চলে, যেমন ব্যাটারিতে চলে অথবা ইলেকট্রিকে চলে, ইলেকট্রিসিটিতে চলে, এই যে ডিভাইসগুলো, এই সকল ডিভাইস বাকি সংখ্যা পদ্ধতিগুলো ব্যবহার করে। ধন্যবাদ সবাইকে। তোমরা আগামী পাঠ থেকে সংখ্যা পদ্ধতির রূপান্তর দেখতে পাবে। তবে এই পাঠটা সম্পর্কে তোমাদেরকে জানতে হবে, কারণ এখানে তোমাদেরকে একটা সংখ্যা দেখলে তোমাকে চিনতে হবে এটা কি বাইনারি না ডেসিমাল না অক্টাল না হেক্সাডেসিমাল। একটা সংখ্যা দেখে তোমাকে কিন্তু চিনতে হবে। তার জন্য তোমাকে এই বিষয়গুলো, বিষয়গুলির 4টা, তুমি 4টা ভালো করে মুখস্থ করবা। ধন্যবাদ সবাইকে।